এই মেয়ে, এই তুমি আমি এখানে নিয়ে আসলে কেন? হ্যাঁ, এই চারপাশে তো অন্ধকার কেন? তার মধ্যে ভবনটিতে দেখে মনে হচ্ছে এটি একটি পরিত্যক্ত বাড়ি। মুশফিক মির্জা রোমান্স করবে তোমার সাথে, এতে এত লুকোচুরি করার কি দরকার? তুমি জানো না? তুমি জানো না মুশফিক মির্জার রোমান্সের জন্য এত লুকোচুরি দরকার হয় না? হ্যাঁ। মেয়েটি তাৎক্ষণিক রহস্যময়ী হাসি দিয়ে বলল, রিল্যাক্স বেবস, তুমি কি একটু ভয় পাচ্ছ? আরে এই আলো আঁধারের মাঝে যে আজকের রাতের সেরা রহস্য লুকিয়ে আছে। এই আলো আঁধারেই আমাদের আসল উদ্দেশ্য স্বরূপ উন্মোচন করবে। তুমি তৈরি তো? তার কথার সুরে এক অদ্ভুত শান্তি ছিল, কিন্তু মুশফিকের মনে অন্ধকারের এক অস্বস্তি দেখা দিল। নেশার ঘরেই হুট করেই মনে হলো এই কণ্ঠধার খুব পরিচিত। মুশফিক কিছু বলার চেষ্টা করার আগেই মেয়েটি হঠাৎ করে তাকে দুহাতে শক্ত করে জড়িয়ে ধরল। তাদের দেহ একে অপরের সাথে মিশে যাওয়ার উপক্রম। নেশার ও শরীর মেয়ালি স্পর্শ পেয়ে মুশফিক কেঁপে উঠল এবং উত্তেজিত হয়ে মেয়েটিকে জড়িয়ে ধরল। মুশফিক যখন মেয়েটির শরীরের প্রতি বিভোর হলো, ঠিক তখনই মেয়েটি তার বুকের মাঝে একটি ধারালো ছুরি বসিয়ে দিল। আকস্মিক আক্রমণে মুশফিক আহ করে উঠল। সে কিছু বুঝে ওঠার আগেই মেয়েটি তাকে এক ঝটকায় নিচে ফেলে দিল। এতে খানিকটা দূরে ছিটকে পড়ে মুশফিক। মুশফিকের বুকের মধ্যে এখনও ধারালো ছুরি বসানো। সে এক নিঃশ্বাসে আবারও আহ করে উঠল। ব্যথার তীব্রতায় তার শরীর কাঁপতে লাগলো। ভীষণভাবে আহত হয়ে সে তৎক্ষণাৎ কিছু বোঝার চেষ্টা চালালো। এর মধ্যে মেয়েটি এসে তার বুক থেকে এক ছটকায় ছুরিটি তুলে নিল। এই ছুরিটি যেমন ধারালো তেমনি বিষাক্ত। মুশফিকের বুকে তীব্র জ্বালা শুরু করলো। তবু যতটুকু শক্তি মুশফিকের ছিল, সে চেষ্টা করলো নিজের চেতনায় ফিরিয়ে আনতে এবং দ্রুত উঠে দাঁড়ানো। বুকে পিঠে সারা শরীরে তীব্র ব্যথা নিয়ে উঠতে গিয়েও মুখ থুবড়ে পড়ে গেল মুশফিক, যা দেখে মেয়েটি উচ্চ শব্দে হেসে উঠল, যেন ওর কষ্ট দেখে সে পৈশাচিক আনন্দ পাচ্ছে। এই হাসি তীব্রতা এসে মুশফিকের হৃদয় কাঁপিয়ে তুলল। সে বুঝতে পারল তার সঙ্গে ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। মুশফিক ভয়ার্ত মুখে ফাঁকা ঢোক গিলল বার কয়েক। এরপর কাঁপা কাঁপা গলায় জানতে চাইল, কে 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 তুমি? আমার আমার কাছে কি চাও? এতে মেয়েটির হাসির শব্দ আরো তীব্র হলো। চারপাশে অন্ধকারে মেয়েটির সুরমা হাসি তাকে আরো বিভ্রান্ত করছিল। তন্মধ্যে নিঃশব্দ পরিবেশে দমকা এক হাওয়া এসে মেয়েটির এতক্ষণের মুখের পর্দাটা সরিয়ে দিল। মুশফিকের মনে হলো ফিনফিনে অন্ধকারের মধ্যে হঠাৎ করে একটি পরিচিত ভয়ঙ্কর চরিত্র যেন অন্ধকার থেকে বেরিয়ে এলো। তার চোখগুলো ভয়ঙ্কর লাল, আর মুখের অবয়ব এক অমিতিক ক্রোধে বিকৃত। তবু এই মুখটা মুশফিকের খুব পরিচিত মনে হলো। ছেলেটা বিচলিত কণ্ঠে বলে উঠল, পরশ, 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 তুমি এখানে? মেয়েটির হাতে থাকা ধারালো ছুরিটি ঘোরাতে লাগলো এবং এক পৈশাচিক হাসি দিয়ে বলল, তাহলে এতক্ষণ তুই আমায় চিনতে পেরেছিস? মুশফিকের গা শিরশির করে উঠল। এই মুহূর্তে পরশ আবারও ধনির মতন করে জিজ্ঞাসা করল, মেয়েদের সঙ্গে রোমান্স করার এত শখ তোর, তাই না? আজ আমি তোকে রোমান্স করার ভয়ানক উপায় শেখাবো। এতদিনে সহজ সরল বোকা পরশের এই ভয়ঙ্কর রূপ দেখে মুশফিকের হৃৎপিণ্ড যেন মুহূর্তেই থেমে গেল। তার শরীর থেকে অস্বাভাবিক মাত্রায় ঘাম ছুটল। সে বুঝতে পারল এই ভয়ঙ্কর ঘোষণার পর তার জন্য পালানোর কোনো সুযোগ নেই। পরশের হাতের ছুরিটি লণ্ঠনের ফিকফিকে আলোতে চকচক করছিল, আর তার হাসির মধ্যে এক অদ্ভুত নির্মমতা ছিল। মুশফিক দ্রুত মাথা ঠান্ডা রেখে কৌশল অবলম্বন করার চেষ্টা করল। সে পুরনো দিনের ন্যায় পরশ মেয়েটার মন ভোলানোর টেকনিক খুঁজল। সংকল্পবদ্ধ কণ্ঠে বলল, পরশ, তো তুমি তুমি আমাকে ভুল বুঝছো, প্লিজ পরশ, তুমি আমাকে মেরো না প্লিজ। আমি তোমাকে এখনো ভীষণ ভালোবাসি। আমি জানি, আমি জানি তুমি আমার বাচ্চার মা হতে চলেছ। আমি তোমার বর, তোমার অনাগত সন্তানের বাবা। আমি কখনোই এভাবে তোমাকে আঘাত করতে চাইনি। প্লিজ বিশ্বাস করো, আমি পরিস্থিতির শিকার। পরশ প্লিজ, চলো একটু শান্ত হও প্লিজ, আমাদের কথা বলা উচিত প্লিজ। ওর কথা শুনে পরশের গা ঘিন ঘিন করে উঠল যেন। সে উত্তেজিত হয়ে চিৎকার করে বলল, এই
তোরা কোথায় আছিস? এই শুয়োরের বাচ্চাটাকে এক্ষুনি বেঁধে ফেল। আমি নিজে হাতে ওকে টুকরো টুকরো করে ফেলবো। এরপর আমি আমার পাপের হিসাব চুকিয়ে নেব। মুশফিকের চোখ ভয় ও হতাশায় এক মিশ্রণ দেখা গেল। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো, তার শরীরের সর্বশক্তি দিয়ে পালানোর চেষ্টা করলো, কাঁপতে কাঁপতে কিছু বলতে চাইলো, কিন্তু ভাষা তার মুখে আটকে গেল। এর মধ্যে কিছু মুখোশধারী লোক এসে তাকে ধরে ফেললো এবং শক্ত দড়ি দিয়ে হাত পা বেঁধে ফেললো, কাপড় দিয়ে মুখের ভাষা আটকে দিল। মুশফিকের অক্ষমতা এবং পরিস্থিতির কাঠিন্যতা তাকে একেবারেই নিঃশেষিত করে দিল। মুখোশধারী লোকগুলো তাকে দাঁড় করার অবস্থা থেকে ধাক্কা দিয়ে ফেলে দিল। মুহূর্তেই একরাশ হিংস্রতা নিয়ে তার দিকে এগিয়ে আসলো পরশ। ওর হাতে ছুরিটি দ্রুত তার দিকে এগিয়ে আসছিল। মুশফিকের মস্তিষ্কের সমস্ত প্রান্তে একটিই চিন্তা ঘুরছিল, বাঁচার জন্য তাকে এক্ষুনি কিছু করতে হবে। সে প্রাণপণে চিৎকার করছে, আকুতি মিনত করছে, কিন্তু তার সেই চিৎকার কেউ শুনছে না। তার সেই পরশ বোকাশোখা মেয়েটা এতটা ভয়ঙ্কর রূপে তার কাছে ফিরে এলো যে মুশফিকও ভয়ে প্যান্ট নষ্ট করে ফেলল। এর মধ্যেই পরশ তার বুক বরাবর লাথি বসালো, রামদা দিয়ে পুনরায় মাথায় আঘাত করলো। যে হাত দিয়ে মেয়েটা এককালে মুশফিক নামক এই ছেলেটাকে ভালোবাসার স্নিগ্ধ পরশ দিত, সেই হাতেই আজ সে বেদম আঘাত করছে মানুষটাকে। এতে তার হাতটা আজ মোটেও কাঁপছে না। মুশফিক আকুতি ভরা অসহায় চোখে তার দিকে তাকিয়ে আছে, জলজল করছে তার চোখ। তার এই চোখের ভাষা যেন বলে দিচ্ছে, পরশ, পরশ আমাকে ছেড়ে দাও। আমি আমি বাঁচতে চাই পরশ, প্লিজ, আমি বাঁচতে চাই। কি করে তোকে ছেড়ে দিই বল? কি করে তোকে আজ বাঁচাই? তুই কি আমাকে একটুও ছাড় দিয়েছিস, ছেড়েছিস? আরে আমি তো অবুঝের মতো মন প্রাণ উজাড় করে তোকে ভালোবেসেছিলাম। তোকে ভালোবাসার ক্ষেত্রে আমি এতটুকু কৃপণতা করিনি, কিন্তু তুই এত সহজ সরল মনটাকে নিয়ে দিনের পর দিন খেলেছিস, আমার বিশ্বাস ভেঙেছিস, প্রতি নিয়ম তো তুই আমাকে ঠকিয়েছিস। আমার ভাইয়ের নাম করে প্রতিশোধ নিতে এসে তুই আমার সর্বনাশ করেছিস। বিয়ে খেলা খেলেছিস, আমাকে নিজের ইচ্ছা মতো ভোগ করেছিস। এরপর তুই আমার বাচ্চাটাকে অবধি অস্বীকার করলি, আমাকে চরিত্রহীনা উপাধি দিলি, হয়রানি করলি আমার পুরো পরিবারটাকে। পরশ পুনরায় দম নিল। এরপর অধৈর্য হয়ে মুশফিকের গলায় পাড়া দিয়ে বলল, তুই এতটাই নিকৃষ্ট ছিলি যে আমার অগোচরে আমাদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও করেছিস। ক্ষমতার লোভে তুই আমার ভাইকে হুমকি দিয়েছিস, ভয় দেখিয়েছিস পার্লামেন্ট ছাড়তে। তুই তো অমানুষ, তুই একটা কুকুর, তোর চরিত্র কুকুরের থেকেও নিকৃষ্ট। আরে তোর তো মরে যাওয়া উচিত। তোর মতো নিকৃষ্ট প্রাণী এই পৃথিবীতে বাঁচার অধিকার রাখে না। তুই পাপ, তুই পচা আবর্জনা। তোর মতো আবর্জনা এই শহরে থাকলে রাতারাতি দুর্গন্ধে ছড়িয়ে পৃথিবী দূষিত হবে। তাই তোর মতো আবর্জনাকে আমি নিজ হাতে পরিষ্কার করব। এই কাজটা দেশের হয়ে নিজ হাতে আমি করব। তুই কেবল নারীর ভালোবাসা দেখেছিস, কিন্তু হিংস্রও দেখিসনি। আজ এক্ষুনি দেখবি এই পরশ চৌধুরী কতটা হিংস্র। পরশ উচ্চ শব্দে হাসল। তার হাসির মধ্যে লুকিয়েছিল অদ্ভুত এক আনন্দ। সে একইভাবে হাসতে হাসতে আচমকা নিচু হয়ে ঝুঁকে ছুরি দিয়ে মুশফিকের ডান চোখে আঘাত করল। মুহূর্তেই ক্ষত থেকে এক ফিনকি রক্ত এসে ছিটকে পড়ল মেয়েটার চোখে মুখে। এতে যেন মেয়েটা অদ্ভুত এক শক্তি পেল নিজের ভিতরে। সে আরও হিংস্র হয়ে উঠল। একপাশে দাঁড়ানো মুখোশধারী লোকগুলোকে বলল, এই তোমরা এই জানোয়ারটাকে দ্রুত একটা গাছের সঙ্গে বেঁধে ফেলো, যেন নড়াচড়া করতে না পারে। লোকগুলো তড়িঘড়ি করে নিজেদের কাজ সেরে ফেলল। মুশফিক থরথর করে কাঁদছে। এতে পরশ অস্বাভাবিকভাবে হাসতে হাসতে বলে উঠল, তুই এই চোখে দিয়ে লালসার দৃষ্টিতে আমায় দেখিস, অসংখ্য মা বোনের শরীর গিলেছিস, তাই না? আজ তোর কুৎসিত চোখ আমি উপড়ে ফেলবো, যাতে তুই এমন দৃষ্টিতে কোনো মেয়েকে দেখতে না পারোস।
বলেই ছুরিটি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে জীবন্ত মুশফিকের একটা চোখ তুলে ফেলল পরশ। এরপর ওর হাতের কাছে এগিয়ে গিয়ে বলল, তুই তো এই নোংরা হাত দিয়ে আমায় শুয়েছিলি, তাই না? তোর এই হাত দুটো আমি দেহ থেকে আজ আলাদা করে দিলাম, যাতে তুই আর নোংরাভাবে কোনো মেয়েকে ছুঁতে না পারিস। বলেই রামদা দিয়ে কুপিয়ে কুপিয়ে মুহূর্তেই মুশফিকের বাঁধন আওলা হাত দুটো দেহ থেকে আলাদা করে দিল পরশ। ছেলেটা গলা কাটা মুরগির মতন ছটপট করতে করতে অজ্ঞান হয়ে পড়ল। এতটুকুতেই ক্ষান্ত হয়নি পরশ মেয়েটা, সে আরো ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হয়ে উঠল। ক্ষুধার্ত বাঘিনীর ন্যায় ঝাঁপিয়ে পড়ল মুশফিকের উপর, পা দুটো হাঁটু বরাবর আলাদা করে দিল। ওর মুখের বাঁধনটা এক ছটকায় খুলে ফেলল, মুখটা হা করিয়ে এক টানে জিহ্বাটাকে কেটে ফেলল। এতে রক্ত মাখমাখো হয়ে গেল তার পুরো শরীরে। চারপাশে তাজা রক্তের স্রোতে ভেসে যাচ্ছে মুশফিক নামক ছেলেটার দেহখানা। হাত পা শরীর অঙ্গগুলো চারপাশে ছড়িয়ে পড়ে আছে। ছেলেটা নিস্তব্ধ নির্জীব, ভয়ঙ্কর যন্ত্রণা সহ্য করতে করতে বেঁচে আছে কিনা মরে গেছে বোঝার উপায়ন্তর নেই। পরশ মেয়েটা এতেও বিন্দুমাত্র মায়া হলো না। সে উন্মাদের মতন আচরণ করছে আজ, এলো পাথারি আঘাত করছে ছেলেটাকে। এই সরল মেয়েটার হিংস্র রূপ দেখে ঠকঠক করে কাঁপছে পাশে থাকা লোকগুলো। ওরা এদিকে এগিয়ে আসার সাহস করলো না। পরশ পুনরায় যখন ছুরি দিয়ে মুশফিকের বুকে আঘাত করার জন্য উদ্যত হলো, ঠিক সময়ে আড়াল থেকে তার দিকে এগিয়ে আসলো সায়ন চৌধুরী। তার পিছনে পিছনে সাইমন, নয়ন, আশিক, সৈকত। সায়ন চৌধুরী এসে মনকে দ্রুত থামিয়ে দিল এবং শীতল কণ্ঠে বলল, থাম পরশ, প্লিজ রিল্যাক্স। পরশ উন্মাদের মতো নিজেকে ছাড়াতে ছাড়াতে বলল, আমায় ছাড়ো, ছেড়ে দাও ভাই, আমাকে ছেড়ে দাও। এই জানোয়ারটাকে আমি আজ শেষ করে ফেলবো। সায়ন চৌধুরী বোনকে শান্ত করার জন্য বুকের সাথে আলতো করে জড়িয়ে ধরল, বলল, ওর গল্পটা এখানেই শেষ নয়। কুকুরের মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর যন্ত্রণা দিতে হবে তাকে, হারে হারে ভোগ করতে হবে, বুঝতে হবে চৌধুরী পরিবার কতটা ভয়ঙ্কর। আজ আমি সফল বোন, আমাদের পরশ এখন আর দুর্বল নয়, কিন্তু আজকের জন্য তোর দায়িত্ব এখানেই শেষ, বাকিটা আমরা দেখে নেব। পরশ এবার খানিকটা শান্ত হলো। এর মধ্যে সাইমন এসে কায়দা করে ওর হাত থেকে ছুরিটা নিয়ে নিল। পরশের চোখে তখন উত্তেজনা এবং ক্ষোভের আগুন জ্বলছিল। সাইমন তার হাতে ছুরি রেখে একটু দূরে দাঁড়িয়ে গিয়ে বলল, হ্যাঁ পরশ, এবার তুই নিজেকে শান্ত করার চেষ্টা কর বোন। বাকিটা আমাদের জন্য বরাদ্দ থাক। আমাদের পরিকল্পনার প্রতিটি অংশ অন্তত হিসাব করে করা হয়েছে। শুধু একটি জিনিস মনে রাখিস, প্রতিশোধের এই মহাকাব্য শেষ হবে আমাদের হাতে। তুই কেবল কিছুদিন অপেক্ষা কর। ওদের কথোপকথনের মধ্যে সায়ন চৌধুরী ইশারা করে এতক্ষণে মুখোশধারীর লোকগুলোকে কিছু একটা বুঝিয়ে দিল। এরা হচ্ছে তার স্পেশাল ফোর্স। আজকে সব কিছু তার প্ল্যান অনুযায়ী ঘটেছে, বাকিটাও দ্রুত হয়ে যাবে। সায়ন চৌধুরী ইশারা বুঝে লোকগুলো দ্রুত নিজেদের কাজে মন দিল। সায়ন চৌধুরী আর এখানে এক মুহূর্তও ব্যয় করলো না। বোনকে নিয়ে দ্রুত পরবর্তী পদক্ষেপ নিতে প্রস্তুত হলো এবং জায়গা ছাড়লো। যাওয়ার আগে অবশ্য পরশ মেয়েটা এতদিনের শখের পুরুষের মুখ বরাবর একতলা থুতু ফেলে দিতে ভুলল না। গাড়ি চলে যাচ্ছে রাতের শহরের ভিতর দিয়ে, সায়ন চৌধুরীর সামনে, আর পরশ তার পাশে বসে জানলার বাইরে শহরের ঘুমন্ত দৃশ্য উপভোগ করছে। পরশের মুখে আজ হাসির ছাপ, মনে হচ্ছে দীর্ঘদিন পর সে সত্যিকারের শান্তি অনুভব করছে। শান্তির মধ্যে পরশ নিজের মনে ভাবছিল নারীর প্রকৃত রূপ কত বিচিত্র হতে পারে। এককালে হারানোর ভয়ে কাঁদতে থাকা, অস্থিরতার মধ্যে থাকা মেয়েটি আজ সম্পূর্ণ ভিন্ন রূপ ধারণ করেছে। সে আজ হাসি মুখে তার শখের পুরুষটাকে ছেড়ে দিয়ে যেন স্বাভাবিকতার নতুন রূপের আত্মপ্রকাশ করছে। নারীর প্রতি তার উপলব্ধি এবার আরো গভীর, আরো চিন্তাশীল। নারী কখনো এক অবিরাম মায়ার সাম্রাজ্য, কখনো প্রয়োজনের তাগিদে এক কঠোর প্রতিরোধক। মাতৃত্বের পবিত্রতার কাছে তার ধৈর্য এবং শক্তি সবকিছু এক নতুন রূপ ধারণ করে। আজ পরশ সেই রূপের নতুন উদাহরণ হয়ে উঠেছে। নিজের সন্তানকে পৃথিবীর কাছে বৈধতা দিতে পরশ কৌশলে পৃথিবীর সবচেয়ে ঘৃণ্য লোকটিকে কাগজে কলমে বিয়ে করে নিয়েছে।
এইভাবে তার অনাগত সন্তানকে কোনোদিনই অবৈধ সন্তান হিসাবে কেউ অভিহিত করতে পারবে না। পরশের এই সিদ্ধান্তের মাধ্যমে তিনি শুধুমাত্র তার সন্তানের ভবিষ্যৎকে সুরক্ষিত করেছেন এবং নিজেও মাতৃত্বের পবিত্র দায়িত্ব পূরণে এক নতুন শক্তি ও ধীরতার পরিচয় দিয়েছেন। এমন এক সিদ্ধান্তে পরশ প্রমাণ করল নারীর অসীম ক্ষমতা ও গভীর চিন্তাভাবনার ক্ষমতা। একদিকে এই বিয়ে তার সন্তানের সামাজিক মর্যাদা নিশ্চিত করবে, অন্যদিকে এটি তাকে মাতৃত্বের নতুন রূপের পরিচিত করবে, যেখানে প্রতিটি পদক্ষেপই গুরুত্বপূর্ণ, কিন্তু সে একাই হবে তার সন্তানের মা বাবা। প্রতিটি নারী তার পরিস্থিতি এবং প্রয়োজন অনুসারে নিজেকে নতুন নতুন রূপে প্রকাশ করে। পরশের মনে এই বিষয়গুলো নিয়ে চিন্তাভাবনা চলতেই থাকে। সাইমন চৌধুরী গাড়ি চালিয়ে যাচ্ছে, শহরে রাতের গভীরতার মধ্যে দিয়ে যেন একটি নতুন অধ্যায়ের সূচনা। রাত্রি দ্বিপ্রহর, এয়ারপোর্টে বিষণ্ণ মুখে দাঁড়িয়ে আছেন চৌধুরী পরিবার। পরশকে বিদায় দিতে তারা এসেছে। প্রত্যেকেই ছদ্মবেশে, মুখে মাস্ক পরা। বোঝাই যাচ্ছে ওরা সবাই খুব সাবধানতার সাথে সাধারণভাবে এখানে এসেছে, যাতে কেউ কিচ্ছুটি টের না পায়। যদিও আশেপাশের সবাই নিজেদের প্রিয়জনকে নিয়ে ব্যস্ত, তবু তারা লোক সমাগম থেকে কিছুটা দূরে অবস্থান করছে। ওদের সামনে দাঁড়িয়ে আছে পরশ, হাতে ট্রলি ব্যাগ। তার মুখে হাসি লেগে আছে। দেশ ছাড়ার জন্য আজ যেন তার বিশেষ আনন্দ। তার পাশেই দাঁড়িয়ে আছে নার্স মেয়েটি রূপালী। পরশের সাথে যাবার জন্য রূপালী এখানে। সায়ন চৌধুরী তাকে কিছু একটা বোঝাচ্ছে। রূপালী শুধু পরশের দেখাশোনার জন্যই যাচ্ছে না, তার পড়াশোনার জন্য একটি পরিকল্পনা আগে থেকেই রয়েছে। এত রাতের গভীরে পরশ ও রূপালী তাদের নতুন ফ্ল্যাটে পৌঁছাবে। সায়ন চৌধুরী আগেই সমস্ত ব্যবস্থা করে রেখেছেন। ভিসা এবং ফ্ল্যাট নিয়ে ওদের কোনো সমস্যা হয়নি। এমনকি আজ রাতে শেষ বিমানটাও মধ্যরাতে। এই সময়ে নির্বাচন কি কাকতালীয় নাকি এর পিছনে অন্য কারণ রয়েছে? বিমানবন্দরের কর্মকর্তারা বলছেন আবহাওয়া খারাপ হওয়ায় ফ্লাইটের সময় পিছিয়ে গেছে, কিন্তু এই কারণের পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কি? যদি থেকেও থাকে, এর কারণ কি? এই যে পরশ ও রূপালী আমেরিকায় যাচ্ছেন, তাদের হাতে স্টুডেন্ট ভিসা। এমনকি এটাও একটি পরিচিত কাকপক্ষীও টের পেল না। ভাগ্যিস পরশের ভিসা আগে থেকেই প্রস্তুত ছিল। এই ঝামেলা না হলেও সে আমেরিকায় পড়াশোনার জন্য একবার যেত। এর মধ্যে গেট এজেন্ট এয়ারপোর্টে পিএ সিস্টেমের মাধ্যমে ছাত্রীদের উদ্দেশ্যে ঘোষণা করলেন, পরশ নড়ে চড়ে উঠল। নিজের জরুরি কাগজগুলো আরেকবার বুঝে নিল। কিছুক্ষণের মধ্যে এই মধ্যরাতকে উপেক্ষা করে পরশ মাতৃভূমি ত্যাগ করবে এবং নতুন জীবনে দিগন্তের দিকে পা বাড়াবে। পরশের মুখে এক অদ্ভুত হাসি, তার চোখে স্বপ্ন এবং উত্তেজনার ঝিলমিল। মেয়েটির মনের মধ্যে একটি নতুন সূর্যের আগমনের কল্পনা ফুটেছে। সে জানে এই রাতের শেষে নতুন জীবনের দিগন্ত খুলে যাবে। কিছুক্ষণ পর বিমানটি রওনা হবে এবং পরশ ও রূপালী তাদের নতুন অধ্যায়ের দিকে এগিয়ে যাবে। রোকসানা চৌধুরী পরশের যাবার প্রস্তুতি দেখে হঠাৎ করে মেয়েটাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। অবুঝের মতন বলল, তুই চলে যাচ্ছিস পরশ? আমাদের ছেড়ে চলে যাবি? যাস না মা, থেকে যা তুই। রাহেন চৌধুরী তাৎক্ষণিক নিজের স্ত্রীকে সতর্ক করল। গম্ভীর কণ্ঠে শুধালো, বাচ্চাদের মতো এসব কি কথা বলছো রোকসানা? এসব বলে তুমি কেন মেয়েটাকে দুর্বল করছো? তাই তো, মেয়েটার ভবিষ্যতের জন্য, এছাড়া যে কোনো উপায় নেই। রোকসানা চৌধুরী নিজেকে খানিকটা সামনে নিল। পরশের কপালে আদরে চুমু খেলো। এরপর ভেজা কণ্ঠে শুধালো, নিজের খেয়াল রাখিস মা, ঠিক মতো খাওয়া দাওয়া করিস, শরীরের যত্ন নিস। পরশ মুচকি হেসে বলল, তুমি চিন্তা করো না ছোট মা, আমি ঠিক নিজেকে সামনে নিব। তুমি এত কেঁদো না তো। পরশ ছোট মাকে রেখে এগিয়ে গেল বাবার কাছে। কোনো কথাবার্তা ছাড়াই বাবাকে জড়িয়ে ধরল মেয়েটা। খানিকক্ষণ মাথা রাখলো বাবার প্রশান্ত বুকে। সালাম চৌধুরী অবলীলায় মেয়েকে আঁকলে নিল বুকে। লোকটার মুখে এক ধরনের কষ্ট ও উদ্বেগের ছাপ স্পষ্ট। চোখ দুটো টলমল করছে। আদরের ছোট মেয়েটা দূরে এক দেশে চলে যাচ্ছে। হুটহাট চাইলেও তাকে আর দেখা যাবে না, ছোঁয়া যাবে না। আহারে, বাবার বুকটা ফেটে যাচ্ছে বিষাদে। এরপর বহু কষ্টে নিজেকে সামলে রেখেছেন বাবা। পরশ কয়েক মিনিট পর মাথা তুলে তাকালো বাবার দিকে। মৃদু স্বরে বলল,
আমি তো চলে যাচ্ছি বাবা, তুমি নিজের খেয়াল রাখো, ঠিকমতো প্রেশারের ওষুধটা খেয়েও নিও কিন্তু। খাবো মা, তুই আমাকে নিয়ে টেনশন করিস না, তুই যা, বিদায়। এরপর পরশ চাচা ভাই বোনদের থেকে একে একে বিদায় নিল। সবশেষে এগিয়ে গেল রাত্রিপ্রিয়ার কাছে। রাত্রিপ্রিয়া এতক্ষণ কিছুটা দূরে দাঁড়িয়ে নিঃশব্দে কাঁদছিল। পরশ ওর কাছে আসতে সে মেয়েটাকে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে উঠল। পরশ ওকে কাঁদতে সময় দিল। এরপর রাতের দুহাত ধরে অপরাধীর ন্যায় শুধালো, আমাকে তুই ক্ষমা করিস রাত, তোকে খুব জ্বালিয়েছি আমি। আমার জন্য তুই সেদিন আম্মুর হাতে থাপ্পড় খেলি, সরি রে। যাবার বেলা এভাবে বলিস না সোনা, আমি সেসব কিছু মনে রাখিনি আমি। তবুও অভিযোগ করলে আমাকে নিয়ে করিস, আমার মাকে ভুল বুঝিস না রাত, উনি তোকে খুব ভালোবাসে। আমি যাই রাত, তোরা আম্মুকে দেখে রাখিস, ভালো রাখিস। পরশ সবাইকে ছাড়িয়ে নিজের ট্রলি ব্যাগটি পুনরায় হাতে নিল। এই পুরোটা সময় ধরে তাহারা লক্ষ্য করল ছোট আপা একবারও কাঁদল না। মেয়েটার চোখ দুটো শুকনো। চারপাশে এত কান্না হাহাকার দেখেও সে নিজেও খুব কেঁদেছে। কিন্তু আপা, আচ্ছা ছোট আপা কি বদলে গেল? ছোট তানা বিস্মিত না হয়ে পারল না। সে তৎক্ষণিক পরশের কাছে ছুটে গেল, অকপটে প্রশ্ন করল, আপা তুমি কাঁদছো না কেন? বড় আপা, রাত, ভাবি, আপু, আম্মু ওরা সবাই তো কাঁদতেছে, কিন্তু তুমি তো মোটেও কাঁদলে না। আমাদের ছেড়ে চলে যাচ্ছ, তাও কি তোমার মন খারাপ হয় না, কান্না পায় না? বোনের কথা শুনে পরশ শুকনো ঠোঁট এলিয়ে হাসল। আলগোছে বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, এই পরশরা কখনো কাঁদে না, ওদের কাঁদতে নেই। আমি চললাম, তুই ভালোভাবে থাকিস, আনন্দই থাকিস। তানার মন খারাপ হলো। পরশ সবার দিকে একবার তাকিয়ে এক পা করে এগিয়ে যাচ্ছে বিমানের নিকটে। শেষে তার সঙ্গী হলো রূপালী। পায়েল কাঁদতে কাঁদতে শেষবারের মতন বোনকে বলল, তুই ভালো থাকিস কিন্তু পরশ, আমরা সবাই নতুন এক পরশকে দেখার জন্য অপেক্ষায় থাকবো। পরশ এগোচ্ছে, সবাই তাকে হাত নেড়ে নেড়ে বিদায় দিচ্ছে। চৌধুরী পরিবারের সবাই এখানে উপস্থিত থাকলেও তানিয়া চৌধুরী কিন্তু নেই। উনি এখনো অবধি কিচ্ছুটি টের পায়নি। সায়ন চৌধুরী মাকে কিচ্ছুটি জানায়নি, কেননা মা দুঃখ পাবে, ভয় পাবে, কাঁদবে, যা দুর্বল করে দেবে পরশকে। এই নিয়ে রোকসানা চৌধুরীর মহিলার জন্য মায়া হলো। আহারে, মেয়েটা চলে যাচ্ছে তাও আপা নেই। উনি যখন জানতে পারবেন খুব কাঁদবেন, খুব দুঃখ পাবে। পরশ বিমানের মুখোমুখি দাঁড়িয়ে এক্ষুনি ভিতরে প্রবেশ করবে সে। হঠাৎ করে পিছন থেকে কেউ মৃদু কণ্ঠে ডাকলো, পরশ দাঁড়াও। পরশ চমকে উঠল। পিছন ঘুরে তাকাতেই পরিচিত একটি বিষণ্ণ মুখ দেখল। পরশ মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করল, নয়ন ভাই? নয়ন তার দিকে করুণ চোখে তাকালো। এতক্ষণ ধরে সে এখানেই ছিল। ভালোবাসার মানুষটির বিদায়ের বিষাদে তার হৃদয় ভার হয়ে উঠেছিল। অবশেষে নয়ন গভীর সুরে শেষবারের মতন বলল, আমি তোমার জন্য অপেক্ষা করব। পরশ সোজা দৃষ্টিতে নয়নের চোখের দিকে তাকিয়ে বলল, আপনি আমার জন্য অপেক্ষা করবেন না নয়ন ভাই, আপনি জীবনটা নতুনভাবে সাজান। আপনার সুখে আমার প্রার্থনা। ভালো থাকুন, প্রিয়জনদের ভালো রাখুন। পরশের এক মুহূর্তও দাঁড়ালো না, নয়নকে পিছনে ফেলে ভিতরে প্রবেশ করলো। পরশ চলে যাওয়ার পরও নয়ন একই জায়গায় ঠাঁই দাঁড়িয়ে রইল, তার চোখে গভীর বিষাদের ছায়া। পরশের বিদায় তার মনে করিয়ে দিচ্ছে তার জীবনে একটি অমূল্য অংশকে হারিয়ে যাচ্ছে আজ। নয়নের আত্মা প্রাণপণে চিৎকার দিয়ে যেন বলছে, কচি তুমি যেও না, যেও না। সময় চলতে থাকলো। কর্তৃপক্ষ বিমান ছাড়ার সিগন্যাল দিল, কিন্তু নয়ন একই জায়গায় দাঁড়িয়ে রইল। তার অভিব্যক্তি বলছে পরশের প্রতি তার ভালোবাসা এক অদৃশ্য স্রোতের মতন, যা আজ ছিঁড়ে যাচ্ছে আকাশপথে। মুহূর্তে নয়নের হৃদয়ে এক গভীর শূন্যতা ছড়িয়ে পড়ল, যেন পরশের বিদায় তার অঙ্গ প্রত্যঙ্গ থেকে কিছুটা মূল্যবান অংশ ছিনিয়ে নিয়েছে। বিমানটি ধীরে ধীরে আকাশে উড়াল দিল। নয়ন তীব্রভাবে অনুভব করল যে সে এখন একা একটি শূন্যতার মধ্যে দাঁড়িয়ে
আকাশপথে তাকিয়ে। ছেলেটার মুখে এক ধরনের নিঃসঙ্গতা এবং গভীর হতাশার চিহ্ন স্পষ্ট হলো। তবু সে বলল, তুমি ভালো থেকো, কিন্তু ভালো থেকো আমার ভালোবাসা। নয়ন শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। সেই সাথে অদ্ভুত এক শূন্যতা ও হারানোর বেদনা ছড়িয়ে পড়ল তার বক্ষস্থলে। বুক ভারী হলো, শ্বাস প্রশ্বাস দ্রুত হলো। ছেলেটি বুঝল, শখের মানুষটির এই বিদায়ে তার ভিতরে একেবারেই একাকিত্বের অনুভূতি তৈরি করলো। আজ থেকে তার হাসা বারণ, ভালো থাকা বারণ। তার চোখে কার্নিশে জমা হলো কিঞ্চিত জল। আহা নিয়তি, হৃদয়ের একান্ত প্রিয় অংশকে কেড়ে নিলে। আহা ব্যথা। নয়ন আর এক মুহূর্ত এখানে দাঁড়াতে পারল না। এলোমেলো পায়ে দ্রুত নিজে গাড়িতে উঠল। এরপর উদ্দেশ্যহীনভাবে গাড়ি চালাতে লাগলো। ফাঁকা রাস্তায় গাড়ি চলছে, সেই সাথে ক্যাসেট সিস্টেমের লো ভলিউমে রবীন্দ্রসঙ্গীত বাজছে। চমকিবে ফাগুনের পবনে, পুষিবে আকাশবাণী শ্রবণে, চিত্ত আকুল হবে অনুক্ষণ অকারণ। সবার জীবন থেকে কেটে গিয়েছে 2 মাস। এই 2 মাসের মধ্যে পরিবর্তন হয়েছে অনেক কিছু। চৌধুরী বাড়িতে থাকা এতদিনের কালো আঁধার কেটে সোনালি রৌদ্র উকি দিয়েছে। ওদের সবার মনে আজ স্বস্তি, তৃপ্তি আর আনন্দ। পরশ মেয়েটাও আমেরিকায় ভীষণ রকমের ভালো আছেন। সে খুব সূক্ষ্মভাবে নিজেকে মানিয়ে নিয়েছে। তার এখন আনন্দের দিন, কেননা তার জীবনটা নরকে পরিণত করা সবকটা মানুষ তাদের প্রাপ্ত শাস্তি পেয়েছে। একটা মানুষকেও ছাড় দেয়নি সায়ন চৌধুরী। মির্জাবাড়ির বিনাশ ঘটেছে তার হাতে। সেই সাথে দক্ষ হাতে যুক্তিক কৌশলে সে নিজের পরিবার ও বোনের সম্মান বাঁচিয়ে নিল। গোপনে সাইবার আইনের মাধ্যমে পরশের আপত্তিকর ভিডিও সহ সবকিছু নষ্ট করে দিয়েছেন। এই তো মাসখানেক আগে মুশফিক ছেলেটা ভয়ঙ্কর যন্ত্রণা পেতে পেতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ছেলেটা ভয়াবহ পরিণত দেখে আশাদুল সহ পুরো পরিবার ভেঙে পড়েন। জীবিত মুশফিকের কষ্ট দেখে পাড়া প্রতিবেশীরাও খুব আফসোস করতেন। মুরব্বীরা ছেলেটার মৃত্যু নামক শান্তির জন্য দোয়া করেছেন। এরকম যন্ত্রণাদায়ক মৃত্যু হয়তো কেউ কখনো দেখেনি। এর মধ্যে যদিও মির্জা পরিবার আঙুল তুলেছিল সায়ন চৌধুরীর উপর, কেসও করেছিল ওদের নামে, কিন্তু লাভ হয়নি। এরকম একটা ভয়াবহ ঘটনা ঘটেছে, কিন্তু কোনো প্রমাণ মেলাতে পারেনি পুলিশ। আসাদুল্লাহর আক্রোশে যখন ঝলমল করে উঠেছিল, ঠিক সেই সময় তার জীবনে ছন্দ পতনের ঘণ্টা বেজে উঠল। আসাদুল্লাহর নামে সরকারের পক্ষ থেকে দেশদ্রোহী সহ নানাবিধ কুকর্মের মামলা হলো। সেই মামলায় ধ্বংস হয়ে গেলেন আসাদুল্লাহ সহ পুরো পরিবার গ্রেপ্তার হলো। একে একে খোলসা হলো তার এতদিনের সব কুকর্ম সহ সকল রকমের অবৈধ কারবার। সেই সাথে বাজেয়াপ্ত হলো তার সকল সম্পত্তি, বাড়ি গাড়ি। এক ধাক্কায় মুখ থুবড়ে পড়ে গেল মেয়র আসাদুল্লাহ। কিছুদিন যেতেই দক্ষ প্রমাণের ভিত্তিতে যাবজ্জীবন জেল হলো আসাদুল্লাহ ও তার বড় ছেলের। অপকর্মের সাথে জড়িত কেউ আইনের হাত থেকে নিস্তার পায়নি। অপরাধী পুরো গ্যাংকে বিভিন্ন মেয়াদী সাজা ও শাস্তি দিয়েছেন আদালত। সব হারিয়ে আসাদুল্লাহ মানসিকভাবে ভেঙে পড়েছেন আজকাল। অবশেষে সব হারিয়ে ওদের জায়গা হলো কারাগারের এক কোনায়। বাকি জীবনটা জেলে পচেই মরতে হবে। কায়দা করে সেরকম ব্যবস্থা করে দিয়েছেন সায়ন চৌধুরী ও সাইমন চৌধুরী। ওদের ধ্বংসের সাথে সাথে আগের মতন স্বাভাবিক হয়েছে চৌধুরী বাড়ির প্রতিটা মানুষ। পরশকে ছাড়া যদিও প্রথম ওদের খারাপ হতো, তানিয়া চৌধুরী বেশ কান্নাকাটিও করতেন। এখন সময়ের সাথে সাথে সেটুকুও স্বাভাবিক হয়েছে। মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে নিজেদের সামলে নিয়েছে বাবা মা। নতুন দিন, নতুন এক প্রহর ঝলমল করে উঠেছে চৌধুরী পরিবার। বাচ্চারা হাসছে, খেলছে, নিজেদের কাজে মনোযোগী হয়েছে। ওদের পাশাপাশি নিজেদের মতন আনন্দ করছে বাড়ির বড়রাও। এই তো সাইমনের রুমের খাটটা বেশ পুরাতন হয়ে গিয়েছে। রায়হান চৌধুরী সেটা লক্ষ্য করে। ছেলের জন্য মার্কেট থেকে আজ বেশ দামি একটা নতুন খাট নিয়ে আসলো। তৎক্ষণাৎ লোক ডেকে পুরাতন খাটটা সরিয়ে নতুন খাটটা রুমে সেট করে দিল। নতুন বিছানাটাও সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছে। রাতে সাইমন বাসায় আসলো। রুমে নতুন খাট দেখেও ছেলেটা কোনো প্রতিক্রিয়া করলো না, যা দেখে রায়হান চৌধুরী নিজে থেকেই ছেলেকে জিজ্ঞাসা করলো, নতুন খাটটা কেমন হয়েছে সাইউ? সাইমন উদাস কণ্ঠে বলল, বাবা, রুমে নতুন খাট দিয়েছো তুমি, তাতে আমার কি? আমার তো আর খাটের উপর বউ নাই। হারামজাদা, তোর বউ নাই সে আমিও জানি। খাটটা কেমন হচ্ছে সেটা বল। বিছানাটা দেখছিস? নরম তুলতুলে, খুব আরামদায়ক।
বাবার কথা শুনে সাইমন এবার দীর্ঘশ্বাস ছেড়ে বলল, যে ঘরে বউ নাই সে ঘরে নতুন খাট বাকি আর তুলতুলে বিছানাই বাকি, এগুলো কি আমার কোনো কাজে খাটবে? বউ ছাড়া সব বৃথা, সব ছাই। ছেলের লাগামহীন কথা শুনে রায়হান চৌধুরী পাংশুটে মুখে বলল, আমার ভুল হয়ে গেছে বাপ, এবারের মতো আমাকে মাফ করে দে। বাবাকে থামিয়ে দিয়ে সাইমন গম্ভীর কণ্ঠে শুধালো, রায়হান চৌধুরী, এই ভুলের কোনো মাপ হবে না। ছেলেকে বিয়ে দিয়ে তবেই ভুলের প্রায়শ্চিত্ত করতে হবে আপনাকে। আমি বিয়ে করব আপু। তুই সিরিয়াস সায়ু? হ্যাঁ, কাউকে পছন্দ করিস? করি। কে সে? মেয়েটার নাম কি? পায়েল। পায়েল নামটা শুনতেই হতবিহ্বল হয়ে পড়লেন রায়হান চৌধুরী। লোকটা আকস্মিক শক্টে স্তব্ধ, বাক্যহারা। তার ছেলেটা কোন পায়েলের কথা বলছে? মেয়েটা কোনোভাবে তাদের পায়েল নয় তো? সর্বনাশ! বাবার ভাবভঙ্গি পর্যবেক্ষণ করে বাঁকা হাসল সাইমন চৌধুরী। সে তৎক্ষণিক বাবার দিকে তাকিয়ে শুধালো, আব্বু, তুমি কি একবার তোমার বৌমার ছবি দেখাবে? রায়হান চৌধুরী আনমনে বললেন, দেখব। যা শুনে ততস্ত্র নিজের ফোন বাবার দিকে এগিয়ে দিল সাইমন চৌধুরী। ছেলের ফোনের স্ক্রিনে জ্বলজ্বল করা হাস্যোজ্জ্বল মেয়েটিকে দেখে মুখভঙ্গিমা তাৎক্ষণিক গম্ভীর করে ফেললেন রায়হান চৌধুরী। সে যে ভয়টাই পেয়েছিল তাই হলো। পরপর রায়হান চৌধুরী ছেলেকে গুরু গম্ভীর কণ্ঠে শুধালো, এসব কি সাইমন? আব্বু, তুমি কি একবার তোমার বৌমার ছবি দেখাবে? ভেবে বলছিস সব? অবশ্যই। পায়েল জানে? সেরকমভাবে এখনো কিছু বলা হয়নি বাবা। হঠাৎ করে উদাস কণ্ঠে জবাব দিল সাইমন। ছেলের ভাবভঙ্গিমা কিয়ৎক্ষণ বিচক্ষণ চোখে পর্যবেক্ষণ করল রায়হান চৌধুরী। এরপর কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ করে হতাশ কণ্ঠে বললেন, যা করার দ্রুত করে সাইমন, এখন আর দেরি করা যাবে না। ভাইয়ের মতিগতি সুবিধাজনক নয়। উনি আড়ালে আবডালে পায়েলের জন্য ছেলে খুঁজছে। সাইমনের বুকটা ধক করে উঠল। সে উত্তেজিত কণ্ঠে শুধালো, তোমার ভাইকে তুমি সামলাও আব্বু। তোমার ভাই বেশি বাড়াবাড়ি করলে কিন্তু আমি তোমার ভাতিজাকে কিডন্যাপ করে তুলে নিয়ে বিয়ে করব, এই বলে রাখলাম আমি। এরপর কয়েকজন বাচ্চা কাচ্চা হলে তবেই ফিরব। ছেলের কথা শুনে মুখ কুঁচকে ফেলল বাবা। উনি ভ্রু উঁচিয়ে সন্ধিহান কণ্ঠে বলল, তুই আমায় হুমকি দিচ্ছিস সাইমন? তুমি হুমকি মনে করলে? আব্বু, ধরে নাও এটা একটা হুমকি। আমি এত কিছু বুঝি না। পায়েলকে আমি বিয়ে করব মানে আমি বিয়ে করব। এবার সিদ্ধান্ত তোমাদের হাতে। হয়তো পায়েল রঙিন কাপড়ে সাইমন চৌধুরীর বউ হবে, নয়তো সাদা কাপড়ে মুড়িয়ে মাটির নিচে যাবে। ঠান্ডা মাথায় ভয়ঙ্কর এক হুমকি দিয়ে ভাবলেশীনভাবে তৎক্ষণিক রোয়াশ্রমে ঢুকে পড়ল সাইমন চৌধুরী। কিছুক্ষণ আগে সে ডিউটি শেষ করে বাসায় এসেছে, এখনো ফ্রেশ হওয়া হয়নি। এদিকে ছেলের মতিগতি ওর ভয়ঙ্কর কথা শুনে চিন্তায় পড়ে গেল রায়হান চৌধুরী। মাত্র একটা বড়সড় ঝড় গিয়ে খানিকটা শান্ত হলো চৌধুরী পরিবার। এর মধ্যে আবারও কি কোনো ঝড় আসতে চলেছে? বড় ভাইজান কি এই বিয়েতে রাজি হবেন? পায়েলকে তুলে দেবেন কি সায়মনের হাতে? আচ্ছা, সায়ন চৌধুরী আবার বোনকে দিতে হমত করবে না তো? টেনশনে অজানা এক আশঙ্কায় রায়হান চৌধুরী মুখটা শুকিয়ে পাংশুটে হয়ে গেল। সে ততস্ত্র ছেলের রুম ছাড়ল। চৌধুরী বাড়ির সবকিছু ঠিকঠাক স্বাভাবিক নিয়মেই চলে গেল, কিন্তু অস্বাভাবিক আচরণ করছে রায়হান চৌধুরী। এই রাতে সে কিচ্ছুটি খেলেও না, রাতে এক ফোঁটা ঘুমাতেও পারল না। পরের দিন সকালে নাস্তা একটুখানি খেয়ে বড় ভাইয়ের আগেই অফিস চলে গেল রায়হান চৌধুরী। ভাইয়ের মুখোমুখি হতেও তার আজকাল ভীষণ ভয় লাগে। আর তার ছেলেটা, তার কোনো চিন্তা ভাবনাই নেই, সে আরামসে দাঁত কেলিয়ে চলছে। এই নিয়ে ছেলের উপর চরম বিরক্ত রায়হান চৌধুরী। আজ সকাল সকাল কলেজে এসেছেন রাত্রিপিয়া। ক্লাসে এসে রাত্রি ভীষণ মন খারাপ হলো। তার এতদিনের পথ চলার সঙ্গী পরশটা নেই।
ও ছাড়া এই কলেজে তার কোনো বন্ধুও নেই, সারাক্ষণ বকবক করার সঙ্গী নেই। কলেজে আসলেই পরশকে ভীষণ মনে পড়ে ওর। রাত্রিপ্রিয়াও ভীষণ একা একা লাগছে। সে আজ কিছুতেই ক্লাসে মন বসাতে পারল না। আজ সব ক্লাস করলও না। 2টো ক্লাস করে ক্লাসরুম থেকে বিষণ্ণ মনে বের হয়ে আসলো। এমন সময় কলেজের এক দপ্তরি এসে বলল, জি। রাত্রিপ্রিয়া ভাবনায় পড়ে গেল। এই অসময় তাকে নিতে কে এসেছে? এখন দুপুর 12টা। রাতের কলেজ শেষ হয় গিয়ে 3 থেকে 4টের দিকে। সে ভেবেছিল কিছুক্ষণ কলেজ ক্যান্টিনে বসে সময় কাটাবে, নয়তো লাইব্রেরিতে যাবে। এর মধ্যে দারোয়ানের থেকে এহেন খবর পেয়ে বিচলিত ভঙ্গিতে বাইরে চলে গেল রাত্রিপ্রিয়া। বাড়ির থেকে কে এলো? আবার কারোর কোনো বিপদ হয়নি তো? দোনোমানা মন নিয়ে গেটের কাছে আসতেই ওপাশে সাদা রঙের গাড়িটার গ্লাসের ফাঁক দিয়ে হাত বাড়িয়ে এক যুবক ইশারায় রাত্রিপ্রিয়াকে হাই জানালো। পরপর হাত দিয়ে ইশারায় কাছে ডাকলো। লোকটার মুখ ঢাকা, তবু এই মুখটা খুব পরিচিত রাত্রিপ্রিয়ার। মুহূর্তে ওর এতক্ষণের অস্থিরতা কেটে গিয়ে ভালো লাগায় পরিণত হয়েছে। গাড়িতে থাকা মানুষটা তার খুব আপন, তার নেতা সাহেব। উনি যতই নিজেকে আড়াল করুক, রাতের থেকে কি কখনো আড়াল করতে পারবে নিজেকে? রাত্রিপ্রিয়া ঠিকই তার নেতা সাহেবকে চিনে ফেলবে। এই মানুষটা যে পুরোপুরি মিশে গিয়েছে তার অস্তিত্বের সাথে। সায়ন চৌধুরী তাকে আজ নিতে এসেছে, ভাবতেই ভালো লাগছে তার। রাত্রিপ্রিয়া ততস্ত্র পায়ে এগিয়ে গেল গাড়ির কাছে। একগাল হেসে মৃদুস্বরে বলল, নেতা সাহেব, আপনি কখন আসলেন? এই তো কিছুক্ষণ হলো। গাড়িতে উঠে এসো। সায়ন চৌধুরীর পাশাপাশি বসে আছে রাত্রিপ্রিয়া। সায়ন চৌধুরী এক ধানে ড্রাইভ করছে, মাঝে মাঝে আর চোখে দেখছে পরিচিত একটি মুখ। গাড়িতে কেবল ওরা দুইজন। সায়ন চৌধুরী একাই ছদ্মবেশে এখানে এসেছেন। ওদের গাড়িটা বাড়ি যাওয়ার বিপরীত পথে চলছে, যা দেখে রাত্রিপ্রিয়া হঠাৎ প্রশ্ন করল, কোথায় যাচ্ছি আমরা? সায়ন চৌধুরী এক পলক রাত্রির দিকে তাকিয়ে কমল কণ্ঠে শুধালো, তোমায় নিয়ে কয়েক ঘন্টার জন্য নিরুদ্দেশ হব। দু চোখ যেদিকে যায় সেদিকেই যাব। হঠাৎ? আমার মন চাইছে। এই যাওয়ার কোনো কারণ নেই, এর কোনো ব্যাখ্যা নেই। রাত্রিপ্রিয়া মৃদু হাসলো, এরপর আর কিচ্ছুটি বলল না। সে হাসি হাসি মুখে সায়ন চৌধুরী আরও একটু গা ঘেঁষে বসলো। সায়ন চৌধুরী বইয়ের কাছে হেসে ফেলল, পরপর কমল কণ্ঠে শুধালো, তুমি আজ কলেজে এসে সারাক্ষণ মন খারাপ করে বসেছিলে কেন? রাত, কি হয়েছে? তোমার মন খারাপ কেন? নেতা সাহেবের কথা শুনে খানিকটা চমকে উঠল রাত্রিপ্রিয়া। তার আজ ভীষণ মন খারাপ ছিল, এটা তো সত্যি, কিন্তু সে তো লোকটাকে কিচ্ছুটি বলেনি। তবে উনি জানলো কি করে? রাত্রিপ্রিয়া চটজলদি ফিরতি প্রশ্ন করল, আমার মন খারাপ আপনি কি করে জানলেন? আমি তো আপনাকে কিচ্ছুটি বলিনি। সায়ন চৌধুরী মৃদু হাসলো, কিন্তু জবাব দিল না। কাঙ্ক্ষিত উত্তর না পেয়ে রাত্রিপ্রিয়া পুনরায় শুধালো, এই কি হলো আপনার? আমি কিছু জিজ্ঞেস করছি, বলুন। সায়ন চৌধুরী তৎক্ষণিক রোডের এক সাইডে গাড়ি ব্রেক করলো। রাত্রিপ্রিয়া কারণ হিসাবে আবারও জানতে চাইল, কি হলো? এখানে গাড়ি কেন থামালেন? সায়ন চৌধুরী আকস্মিক রাত্রিকে নিজের কাছে টেনে নিল। রাত কিছুটি বুঝে ওঠার আগেই তাকে নিজের কোলের উপর বসিয়ে দিল। এরপর মুখটা নিজের দিকে ঘোরালো, অদ্ভুত দৃষ্টিতে তাকালো বইয়ের মায়াবী মুখ পানে। মুহূর্তেই সায়ন চৌধুরীর চোখের দৃষ্টি স্থির হলো। সেই পূর্ণ দৃষ্টিতে নিজের মতন করে পড়তে চাইছে মেয়েটির চোখের ভাষা। কাঙ্ক্ষিতভাবে নেতা সাহেবের এতটা কাছাকাছি আসার ফলস্বরূপ রাত্রিপ্রিয়ার দেহটা কয়েকবার কেঁপে কেঁপে উঠল। শ্বাস প্রশ্বাস দ্রুত হলো। এতটা কাছ থেকে মানুষটার এইরকম অদ্ভুত চাহনিতে আর একটু নাজেহাল হলো রাত। এই মানুষটার চোখে অদ্ভুত এক নেশা আছে। এই দৃষ্টিতে দৃষ্টি মেলানোর সাধ্যি ওর নেই। এক্ষুনি অ্যাটাক করে যাবে। মেয়েটা উপায়ন্তর না পেয়ে মুহূর্তেই চোখ খিঁচে বন্ধ করে ফেলল। যা দেখে সায়ন চৌধুরী আলতো হাতে রাত্রির গাল ছুঁয়ে দিল। পরপর মোহিত কণ্ঠে শুধালো,
তাকাও আমার দিকে। আস্তে ধীরে চোখ খুলল রাত, একবার তাকালো নেতা সাহেবের মুখ পানে। মানুষটার দৃষ্টি এখনো ঠাঁই তার দিকেই নিবদ্ধ। রাত্রিপ্রিয়া চোখ ঘুরিয়ে ফেলল, আশেপাশে তাকালো। যদিও গাড়ির কালো গ্লাসের আড়ালে পৃথিবীর সব কিছুই আবছা অন্ধকার, তবু সে বাইরের দিকে তাকিয়ে কিছু খুঁজছে। এর মধ্যে সায়ন চৌধুরী তার মুখ ঘুরিয়ে নিজের দিকে ফেরালো, বলল, তুমি এত হাইপার হচ্ছ কেন? কি হয়েছে? রাত্রিপ্রিয়া মৃদু কণ্ঠে জবাব দিল, কিছু হয়নি। তাহলে এমন করছো কেন? আমার ভীষণ লজ্জা লাগছে। বইয়ের সরল উক্তি শুনে সায়ন চৌধুরী নিজের কপাল চাপড়ালো। এরপর হা হুতাশ করে উঠল। হায় খোদা, এতদিনেও আমি বউয়ের লজ্জাটাই ভাঙাতে পারলাম না। এখন তো দেখছি বউয়ের লজ্জা ভাঙাতে গিয়ে আমাকে গাড়িতেই আরেকবার বাসরের কাজটা সেরে ফেলতে হবে। এতে আরো লজ্জায় আড়ষ্ট হয়ে গেল রাত্রিপ্রিয়া, যা দেখে সায়ন চৌধুরী রাত্রির দিকে তাকিয়ে দুষ্টু হাসি দিল, বলল, লেটস গো প্লিজ, ফাস্ট কাম অন। আমরা এক্ষুনি বাসটা শুরু করি। আমি তোমার একমাত্র হাজবেন্ড, আমার তো একটা দায়িত্ব আছে, তাই না? রাত্রিপ্রিয়ার কান গরম হয়ে উঠল। সে এক ছটকায় সায়ন চৌধুরী থেকে দূরে সরে গেল। তাৎক্ষণিক মৃদু ক্রোধ নিয়ে বলল, ছি অসভ্য লোক, আপনি দূরে সরুন, যান যান দূরে যান। আপনি একদম আমার কাছে ঘেসবেন না, একদম না। সায়ন চৌধুরী সেসব শুনলে তো সে এক মুহূর্ত ব্যয় না করে রাত্রির দিকে ঝুঁকে পড়ল। ফলস্বরূপ রাত্রির পিঠ ঠেকে গেল গাড়ির দরজায়। সায়ন চৌধুরী বদ্ধ দরজায় কায়দা করে এক হাত রেখে মেয়েটাকে অন্য হাত দিয়ে নিজের দিকে আবারও ঘোরালো। এরপর ওর কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে ফিসফিস করে বলল, শান্ত কণ্ঠে সায়ন চৌধুরীর বলা ভয়ঙ্কর কথা শুনে উত্তেজিত হয়ে উঠল রাত্রিপ্রিয়া। সে ক্রোধে বাক্যহারা। মেয়েটাকে আরেকটু রাগাতে সায়ন চৌধুরী ঠোঁট কামড়ে হাসল, বলল, জান, তুমি একদম উত্তেজিত হয় না। রাত্রিপ্রিয়া দাঁত কটমট করে উঠল। সায়ন চৌধুরীর মুখে হাত রেখে তাকে আটকে দিল। এরপর অসহায় কণ্ঠে বলল, প্লিজ আপনি একটু চুপ করুন, আপনার মুখটা একটু বন্ধ রাখুন, নয়তো এক্ষুনি আমায় অ্যাটাক মনে পড়ছিল। সায়ন চৌধুরী হেসে ফেলল, শব্দ করেই হাসল। সে রাত্রিপ্রিয়াকে তাৎক্ষণিক ছেড়ে দিয়ে নিজের সিটে টান টান সোজা হয়ে বসল। এরপর স্বাভাবিকভাবে বলল, এই যে আমি একদম চুপ, এবার বলো তোমার মন খারাপ কেন? কলেজের কেউ কিছু বলেছে? কিছু হয়েছে? রাত্রিপ্রিয়া এতক্ষণ পর সহজ হলো। খানিকটা মন খারাপ করে বলল, কিন্তু আপনি কি করে জানলেন আমার মন খারাপ? সায়ন চৌধুরী মুচকি হাসল, আস্তে ধীরে জবাব দিল, যাকে আদর করে ডাকে মনোহরণী, যার স্থান বক্ষস্থল জুড়ে, তার মন খারাপ এটা আমি জানবো না? রাত্রিপ্রিয়া কিছুক্ষণের জন্য অনুভূত হয়ে গেলেন, যার চোখের দিকে তাকাতে এতক্ষণ লজ্জা লাগছিল, কিন্তু এখন সে এক মনে তাকিয়ে রইল প্রিয় পুরুষের দিকে। এরপর ধীর সুস্থে বলল, নেতা সাহেব, আপনি আর কতভাবে আমায় মুগ্ধ করবেন? আমি যে আপনার ভালোবাসার কাছে, আপনার ভালোবাসা এক অপূর্ব মাধুরী, যা প্রতিটা মুহূর্তে আমাকে নতুন নতুন চমক দেয়। আপনি শুধু আমাকে ভালোবাসেন না, বরং আমাকে নিজের সমস্ত হৃদয় দিয়ে বুঝতে চান। এই অনুভূতি এত গভীর যে আমি প্রতিদিন আপনার প্রতি আরো বেশি আকৃষ্ট হয়ে পড়ি। এই, আপনি কি আমাকে পাগল বানাতে চান? হ্যাঁ, আমি চাই তুমি আমাতেই পাগল হও। তোমার সব পাগলামিরা আমাতেই জুড়ে থাকুক। এখান থেকে এতটুকু আর অন্য কারো না হোক। রাত্রিপ্রিয়া হাসল, তার হাসির মধ্যে এক ধরনের প্রশান্তি। সায়ন চৌধুরী কিছুটা নিশ্চিত হয়ে নিঃশ্বাস ফেলল, আর একবার জিজ্ঞাসা করল, তোমার কি এখনো মন খারাপ? রাত্রিপ্রিয়া পূর্বের ন্যায় হাসি খুশি মুখে সায়ন চৌধুরীর কাঁধে মাথা এলিয়ে দিল, বলল, আপনি কাছে থাকলে কি আর মন খারাপের সুযোগ আছে? আপনার পাশে আসলেই আমার মন ভালো হয়ে যায়। আপনার শরীরের গন্ধেও আমি অদ্ভুত একটা শান্তি খুঁজে পাই। আপনি আমার সাথে থাকলে দুনিয়ায় কোনো মন খারাপ আমাকে ছুতেই পারে না। সায়ন চৌধুরী মুচকি হেসে গাড়ি স্টার্ট করলো। নিরিবিলি এক রাস্তায় গাড়ি চলছে। ওরা দুজনেই কিছুক্ষণ নীরবতায় কাটালো। গাড়ি সোজা পথে চলে যাচ্ছে, আর তাদের মাঝে নীরবতা এক অদ্ভুত শান্তি এনে দিচ্ছিল। কিছুক্ষণ পর রাত্রিপ্রিয়া বলল, এবার আমরা কোথায় যাব? আপাতত কোনো এক শপিং মলে। ওখানে কি?
কলেজ ড্রেস পরুয়া কাউকে দেখলে আমার মনে মনে বউ বউ ফিলিংস আসে না, মনে হচ্ছে আমি কোনো ছাত্রী নিয়ে ঘুরছি। ছাত্রীর সাথে তো আর এসব হয় না। রাত্রিপিয়া একটু মুচকি হাসলো, কিন্তু এই নির্লজ্জ লোকটার সাথে আর কথা বাড়ালো না। দেখা গেল লোকটা মাঝ রাস্তায় পুনরায় গাড়ি থামিয়ে বলল, বউ, আমার না ভীষণ প্রেম প্রেম পাচ্ছে। এই লোকটার তো লজ্জা শরম নেই, আস্ত একটা নির্লজ্জ কি না। কিন্তু রাত্রিপিয়ার তো লজ্জা আছে। শেষে সব রিস্ক নিল না, চুপ হয়ে গেল। বইয়ের থেকে পাত্তা না পেয়ে সায়ন চৌধুরীর মুখটাও চুপসে গেল। দূর শহরে বড় এক শপিং মলে মাস্ক পরিহিত অবস্থায় পাশাপাশি হাঁটছে সায়ন চৌধুরী ও রাত্রিপিয়া। সায়ন চৌধুরী দুহাত ভর্তি ভারী শপিং ব্যাগ, রাত্রিপিয়া উৎফুল্ল হয়ে হাঁটছিল, মলের বিভিন্ন দোকান দেখছিল এবং মাঝে মাঝে সানামের সাথে আলোচনা করছিল। এমন সময় হঠাৎ এক ছেলে এসে রাত্রির পাশাপাশি হাঁটতে শুরু করলো। রাত্রিপিয়া কিছু বুঝে ওঠার আগেই পাশ থেকে তাকে ইচ্ছা করেই ছেলেটি ধাক্কা দিল। পরপর ওর দিকে তাকিয়ে বিশ্রীভাবে এক হাসি দিয়ে সিটি বাজাতে বাজাতে অন্যদিকে চলে গেল। রাত্রিপিয়া একটু চমকে উঠল, কিন্তু সায়ন চৌধুরী দ্রুত তার পাশে এসে দাঁড়িয়ে বলল, তুমি ঠিক আছো? রাত্রিপিয়া মাথা নেড়ে ভীত কণ্ঠে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। সায়ন চৌধুরী বকাটে ছেলেটির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল। এই এই দাঁড়া। ছেলেটি ভাবলেশীনভাবে দাঁড়িয়ে গেল। ছেলেটির মধ্যে একটা নেতা নেতা ভাব রয়েছে, দেখেই মনে হচ্ছে সে এখানকার কোনো এক নেতা। অরহর মেয়েদের সাথে এরকমটাই করে সে। সায়ন চৌধুরী রক্ত মাথায় চড়ে বসল। সে নিজের হাতে ব্যাগগুলো ছুঁড়ে ফেলল। ছেলেটি কিছু বুঝে ওঠার আগেই সায়ন চৌধুরী ছুট্টে গিয়ে ওর শার্টের কলার চেপে ধরল। পরপর নাক বরাবর ঘুষি দিয়ে ক্রোধান্বিত কণ্ঠে শুধালো, এই এই, তুই ওকে ধাক্কা দিলি কেন? ছেলেটিও কম না, সে সায়ন চৌধুরীর শার্টে পাল্টা হাত রেখে বলল। তাতে তোর কি, কে তুই? সায়ন চৌধুরী বাঁকা হেসে ওর থেকে নিজের শার্ট ছাড়িয়ে নিল। আচমকা ছেলেটির শার্ট ধরে রাখা হাতটা মুচড়িয়ে বলল, তোর বাপ। বলেই নিজের মাস্কটা সরিয়ে ফেলল সায়ন চৌধুরী। অনাকাঙ্ক্ষিতভাবে উন্মুক্ত মুখে সায়ন চৌধুরীকে দেখে বখাটে ছেলেটি ঘাবড়ে গেল। ছেলেটির নাম রাফু, এখানকার এক ছাত্রলীগের নেতা। সে সায়ন চৌধুরীকে খুব ভালো করেই চেনে জানে। এই মুহূর্তে সায়ন চৌধুরীকে ভয়ঙ্কর লাগছে। শুকনো ঢোক গিলল রাফু, ভয়ার্ত মুখে বলল, ভাই ভাই আপনি এখানে? সরি ভাই, ভাই আমি বুঝতে পারিনি, হাঁটার সময় ভুলবশত ধাক্কা লেগে গেছে ভাই। সায়ন চৌধুরী গর্জে উঠল। সে ছেলেটিকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। অগ্নি কণ্ঠে বলল, চুপ, মিথ্যা বলবি না, একদম মিথ্যা বলবি না। আমি নিজের চোখে দেখেছি তুই ইচ্ছে করে রাত্রিপ্রিয়াকে ধাক্কা দিয়েছিস। ছেলেটি এতে আরো ঘাবড়ে গেল। সে তাৎক্ষণিক সায়ন চৌধুরীর পা জড়িয়ে ধরে বলল, ভাই ভাই আমার ভুল হয়ে গেছে, প্লিজ ভাই আমাকে মাফ করে দেন। সায়ন চৌধুরীর দয়া হলো না। এসে এলো পাথারি ছেলেটাকে মারতে শুরু করলো। মারতে মারতে আক্রোশ নিয়ে বলল, তোকে মাফ করব আমি। তুই তুই আমার কলিজায় হাত দিয়েছিস। তোর এই হাত আমি চিরদিনের জন্য অক্ষম করে দিব। বলেই ছেলেটির হাত পুনরায় মুচড়িয়ে দিল সায়ন চৌধুরী। ছেলেটি যন্ত্রণায় আহ বলে চিৎকার করে উঠল। তবু তার দিকে কেউ এগিয়ে আসলো না। আশেপাশে মানুষগুলো সায়ন চৌধুরীকে দেখে দূরে সরে গিয়েছে। তাদের এদিকে আসার সাহস হলো না, বরং তারা দূর থেকে রাফুর মার উপভোগ করছে। লোকগুলো মুখে এক ধরনের তৃপ্তি। খুব জ্বালিয়েছে তাদের এই রাফু। ক্ষমতার দাপটে নেতাগিরি করেছে সারাক্ষণ। এবার ভালোই হয়েছে, পাতি নেতা আসল নেতার হাতে পড়েছে। সায়ন চৌধুরী থামছেই না। সে উন্মাদের মতন একটার পর একটা আঘাত করে যাচ্ছে। রাফু নেতিয়ে পড়েছে, তাও নিজের রক্ষা করার চেষ্টা চালালো। ভাই আমাকে ছেড়ে দিন, ভাই আমাকে ছেড়ে দিন প্লিজ, ভাই আমাকে ক্ষমা করে দিন। তোকে ক্ষমা করবো? হ্যাঁ, তোকে ক্ষমা করব? তোর নামে আমি আগে থেকে কমপ্লেন পেয়েছি। আজ তোর অন্যায়ের পরিমাণ আরো বেড়ে গেছে। আমি তোকে ক্ষমা করতে পারি না। এখন তুই শুধু একটা কথাই ভাব, নিজের দায় মুক্তির জন্য কি করতে হবে। ভাই প্লিজ। রাফু কিছু বলতে যাচ্ছিল, তাকে থামিয়ে দিল সায়ন চৌধুরী। ছেলেটাকেও আচমকা ছেড়ে দিল। আকস্মিক ছাড়ার ফলে মুখ থুবড়ে নিচে পড়ল রাফু। সায়ন চৌধুরী তৎক্ষণিক তার সামনে গিয়ে গম্ভীর কণ্ঠে শুধালো, উঠে দাঁড়া। রাফু তীব্র ব্যথা নিয়ে কোনো রকম উঠে দাঁড়ালো। সায়ন চৌধুরী রাত্রিপ্রিয়াকে ইশারায় কাছে ডাকলো।
রাত্রিপ্রিয়া এতক্ষণ নির্বাক হয়ে দেখছিল সব। সায়ন চৌধুরী তাকে কাছে ডাকতেই এগিয়ে আসলো। রাত্রিপ্রিয়া কাছে আসতেই সায়ন চৌধুরী বলল, যান, পায়ের জুতা খুলে ওর মুখে ছুঁড়ে মারো। রাত্রিপ্রিয়া সবাইকে অবাক করে দিয়ে রাফুর মুখে সত্যি সত্যি জুতোটা ছুঁড়ে মারল। খুব আনন্দে আর ঘৃণা নিয়েই নিজের কাজ করলো মেয়েটা, যা দেখে সায়ন চৌধুরী মুচকি হেসে শুধালো, গুড। এতগুলো মানুষের সামনে লজ্জায় অপমানে মাথা নুয়ে গেল রাফুর, তবু তার মুখে শব্দ নেই। এর মধ্যেই সায়ন চৌধুরী রাতকে দেখিয়ে পুনরায় রাফুকে দেখিয়ে বলল, ওর পা ধরে মাফ চা, কুইক। রাফু নিজেকে বাঁচাতে দ্রুত তাই করলো। এতগুলো লোকের সামনে একটা মেয়ের পা ধরতে দ্বিধা করলো না সে, তবু সায়ন চৌধুরীর হাত থেকে শেষ রক্ষা হলো না। তন্মধ্যে সায়ন চৌধুরী সাইমনকে ইনফর্ম করলো। সায়নের পুলিশ ফোর্স এসে রাফুকে ধরে নিয়ে গেল। ভিড় কিছুটা কমলো। সায়ন চৌধুরী সবার মধ্যে দিয়ে রাত্রিপ্রিয়ার হাত ধরে সামনে এগিয়ে গেল। সায়ন চৌধুরী এখন একদম স্বাভাবিক, যেন কোথাও কিচ্ছুটি হয়নি। রাত্রিপ্রিয়া আজ যেন নতুন এক সায়ন চৌধুরীকে চিনল। তার প্রতি লোকটার অগাধ সম্মান ভালোবাসা আজ আরও একবার প্রকাশ পেল। সত্যিই লোকটা তার জন্য বিশেষ। রাত্রিপ্রিয়া হাস্যোজ্জ্বল মুখে নিজেও শক্ত করে সায়ন চৌধুরীর হাতটি চেপে ধরল। প্রিয় পুরুষের পায়ের সাথে পা মিলাতে শুধালো, বিকেলে বান্ধবীদের সাথে কোচিংয়ে ক্লাসে বসে আড্ডা দিচ্ছিল পায়েল। এমন সময় সাইমন ভাইয়ের ফোন। পায়েল চমকালো কিছুটা। সচরাচর এই মানুষটা তাকে কল করে না। সেবার কক্সবাজার থেকে আসার পর তাদের সেভাবে কখনো কথা হয়নি। সাইমন ভাই তাকে বারবার এড়িয়ে চলেছেন। পায়েলও অজানা এক অভিমান নিয়ে আগ বাড়িয়ে কথা বলতে যায়নি। বলতে গেলে একদিনে তাদের মাঝে অদৃশ্য এক দূরত্ব সৃষ্টি হয়েছে। আজ হঠাৎ এই মানুষটা ফোন, ব্যাপার কি? পায়েল প্রথমবার কল পেয়েই ধরল না, কোনো উদ্বিগ্নতাও প্রকাশ করলো না। সে ফোন রেখে দিল। কিন্তু সাইমন ভাই বারবার ফোন করেই যাচ্ছেন। এক পর্যায়ে বিরক্ত হয়ে ফোন ধরল পায়েল। বলল, কি হয়েছে সাইমন ভাই, বারবার কল করছেন যে? সাইমন চৌধুরী সেসব অগ্রাহ্য করে সরাসরি প্রশ্ন করল, কোথায় তুই? আমি কোচিংয়ে আসছি। কেন? নিচে আয়, আমি তোর কোচিং ক্লাসের সামনে দাঁড়িয়ে আছি। পায়েল কিছুটি প্রশ্ন করার আগেই সাইমন কল কেটে দিল। সাইমন ভাইয়ের ফোন পেয়ে দোনামোনা মন নিয়ে কোচিং ক্লাস থেকে নিচে নেমে আসে পায়েল। সাইমন ভাই কোচিং সেন্টার রোড ধরেই দাঁড়িয়ে। পায়েলকে দেখতে পেয়ে হাতের ইশারায় কাছে ডাকলেন। পায়েল উসখুস কণ্ঠে জানতে চাইল, কি হয়েছে সাইমন ভাই, কেন ডেকেছেন? সাইমন সরাসরি কিচ্ছুটি বলল না। একবার হাত ঘড়ি দেখে বলল, চল কোথাও গিয়ে বসি। কোথায়? কোনো ক্যাফে চল, যাই কফি খেতে খেতে কথা বলি। ভার্সিটির পাশাপাশি এক ক্যাফে সাইমন চৌধুরী মুখোমুখি বসে আছে পায়েল। এই ক্যাফেটা এখন পুরোপুরি ফাঁকা। মাঝে মধ্যে দুই একজন লোক আসা যাওয়া করছে। পায়েলের হাতে কফির মগ। মেয়েটা খুব আয়েশ করে কফিতে চুমুক দিচ্ছেন, যেন তার মধ্যে দুনিয়ার কোনো তাড়া নেই, খাওয়া ছাড়া কিচ্ছুটি করার নেই। কিন্তু তার সামনে উৎকীর্ণ অবস্থায় হাঁসফাঁস করছে সাইমন চৌধুরী। ছেলেটার কপালে বিন্দু বিন্দু ঘাম। ওর সামনে কফির মগটা অবহেলায় পড়ে আছে। লোকটা ছুঁয়েও দেখেনি। সচরাচর সাইমন চৌধুরীকে এরকম নাজেহাল অবস্থায় দেখা যায় না। লোকটার আজ হলো কি? এর মধ্যে পায়েল কিছুক্ষণ নীরবে খুঁটিয়ে খুঁটিয়ে সাইমন ভাইকে পর্যবেক্ষণ করে ব্রু কুচকে ভাবতে লাগলো ওনার কি হলো। পরক্ষণে ভাবনা থেকে বেরিয়ে আসলো মেয়েটা। আনমনে হাসলো, যেন সে সব কিছু জানে। সাইমন ভাইয়ের আজ এমনটাই হওয়ার কথা। হঠাৎ করে পায়েলকে হাসতে দেখে নড়ে চড়ে বসলো সাইমন চৌধুরী। সে কিছু বলতে চায়, কিন্তু নিজেকে ভীষণ নার্ভাস লাগছে। কিভাবে কি শুরু করবে, কি বলা উচিত। সাইমন সব কিছু তালগোল পাকিয়ে ফেলছে, আর এদিকে মেয়েটা হাসছে। সাইমন চৌধুরী কথা খুঁজে না পেয়ে পায়েলকে অহেতুক থমকে উঠল। বলল, তুই হাসলি কেন? সাইমন ভাই কথাটা এমনভাবে বলল যেন পায়েলের হাসা বারণ। হাসা মানেই দণ্ডনীয় কোনো অপরাধ। তাও পায়েল মেয়েটার ভাবভঙ্গি আগের ন্যায় সচল রইল। সে কফির মগে ফু দিতে দিতে বলল, এমনি। সাইমন চৌধুরী বিপরীতে কি বলবে কথা খুঁজে পেল না। পরপর নিজেকে ধাতস্থ করতে টেবিলে রাখা মিনারেল ওয়াটারের বোতল খালি করল।
এরপর সোজা তাকালো পায়েলের মুখের দিকে, অতঃপর গম্ভীর কণ্ঠে শুধালো, আমি কেন ডেকেছি তুই কিছু জিজ্ঞাসা করছিস না কেন? ও তাই তো। হ্যাঁ সাইমন ভাই, আমায় কেন ডেকেছেন? পায়েল ভীষণ হিয়ালি করে বলল কথাখানা। সাইমন চৌধুরী ফোঁস করে শ্বাস ছাড়ল। পরক্ষণে এক নিঃশ্বাসে শক্ত কণ্ঠে বলে উঠল, শোন পায়েল, আমি তোকে ভালোবাসি। পায়েল সবেমাত্র আরেক চুমুক কফি মুখে নিয়েছিল। সাইমন ভাইয়ের এহেন কথা শুনে তার ভীষণ পেল, সর্ব শরীর কেঁপে উঠল। তবু মেয়েটা নিজেকে যথাযথ শক্ত রাখল। মুখের কফিটুকু খুব সূক্ষ্মভাবে গিলে ফেলল। কোনো প্রতিক্রিয়া ছাড়া ঠাই বসে রইল, মুখে কিচ্ছুটি বলল না। সাইমন চৌধুরী স্বাভাবিক রকমের পায়েলকে দেখে হতাশ হলেন। সে ভেবেছিল পায়েল চমকে উঠে হয়তো অবিশ্বাস্যভাবে তার দিকে তাকাবে, বলবে, হোয়াট? আপনি কি বললেন সাইমন ভাই? আপনি কি বললেন আবার বলুন। কিন্তু বাস্তবে মেয়েটির কোনো প্রতিক্রিয়া না দেখেই সাইমন হতাশ হয়ে পড়ল। পায়েলের ঠোঁটের এক ধরনের ঠান্ডা ও নির্লিপ্ত হাসি খেলা করছিল, যে সাইমনের আবেগকে আরও গম্ভীরভাবে আঘাত করছিল। সাইমন প্রশ্ন করল এক ধরনের উদ্বেগের সাথে, পায়েল, শুনিসনি আমি কি বললাম? তুই কিছু বলছিস না যে? পায়েল শান্ত ভঙ্গিতে কফি কাপটি হাত থেকে টেবিলের উপর রাখলো এবং সাইমনের দিকে তাকিয়ে বলল, আপনি আমাকে এভাবে ধমকাচ্ছেন কেন সাইমন ভাই? এভাবে ধমকিয়ে ধমকিয়ে কেউ কাউকে প্রপোজ করে? মেয়েদের প্রপোজ করতে হয় মধুর সুরে। এই যেমন ধরুন, জান পাখি শোনো, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, তুমি ছাড়া আমি অসহায়, দুনিয়ার সব আধার, কিন্তু আপনি তো হার্টলেস, নিম পাতা একটা, মুখে মধুটুকুও কিছু নেই। এভাবে ধমকাধমকি করে প্রপোজ করলে আমি কেন দুনিয়ার কোনো মেয়েই শুনবে না? আপনার কপালে বউটাও কিচ্ছুটি নেই সালমান ভাই, হিটার বাদ দেন। দেখ পায়েল, আমি তোর সাথে কোনো রিহার্সাল করছি না। আমি ওসব ইনিয়ে বিনিয়ে কথা বলতেও পারি না। আমার সোজা সাপটা কথা, আমি তোকে ভালোবাসি। তুই শুনছিস? সাইমন চৌধুরী গম্ভীর কণ্ঠে ভালোবাসি শব্দটি বুকে ধাক্কা লাগলো পায়েল মেয়েটির। সে সঙ্গে সঙ্গে কিছুটি বলতে পারল না। কিয়ৎক্ষণ পর রয়ে সয়ে চোখ মুখ শক্ত করে বলল, আপনার কপালে বউটাও কিচ্ছুটি নেই সাইমন ভাই, এইসব রিহার্সাল বাদ দিন। এইসব কী ধরনের মস্ত করা সাইমন ভাই? আপনি সেদিন না বললেন আপনি একজনকে ভালোবাসেন? কি এক শ্যামময়ী না শ্যাম সুন্দরী? এখন তাকে রেখে আবার আমাকে বলছেন ভালোবাসি। সে সাইমন ভাই, আপনার তো দেখছি চরিত্রের সমস্যা। আপনি তো একটা আস্ত প্লে বয়, আর আপনি কিনা আমাকে কত ভালো মা। পায়েলকে থামিয়ে দিল সাইমন চৌধুরী। দাঁতে দাঁত চেপে কটমট কণ্ঠে বলে উঠল, একদম থাপিয়ে গাল লাল করে দিব। বেয়াদব, ওই মেয়েটাই তুই, গাধা একটা। এসব তোর মোটা মাথায় ঢুকবে না। আমার চরিত্রের সমস্যা, তাই না? দাঁড়া, তবে আজ বিয়ের আগেই বাসরের কাজটা সেরে ফেলি। শেষ কথাটা বলেই উঠে দাঁড়ালো সাইমন চৌধুরী। পায়েলের দিকে তাকিয়ে দুষ্টু হাসি দিল, এক পা করে এগোতে লাগলো। পায়েল ফাঁকা ঢোক গিলল, ততস্ত্র চেয়ার থেকে উঠে দাঁড়ালো। ওখান থেকে সরে গেল কিছুটা, পরপর বলল, সরি সাইমন ভাই, সরি, আমি আপনার সঙ্গে মজা করছিলাম। ওকে ওকে, বস। যা, আজ তোকে মাফ করে দিলাম। ট্রাস্ট মি, আমি তোকে কিছু করব না। আমার আবার মন বড়, কেউ আমাকে শাড়ি বললে আমার মন গলে যায়। এনিওয়ে, আমার উত্তরটা। সাইমন পুনরায় চেয়ারে বসতে বসতে কথাটি বলল। পায়েলকেও ইশারায় বসতে বলল। পায়েল বসলো না, বরং নিজের হ্যান্ডব্যাগটা টেবিল থেকে কাঁধে তুলে নিয়ে বের হওয়ার প্রস্তুতি নিল। যা দেখে সাইমন চৌধুরীর ভ্রু কুঁচকে তাকিয়ে রইলেন কিয়ৎক্ষণ। তারপর গম্ভীর কণ্ঠে বলল, কোথায় যাচ্ছিস? আমার উত্তরটা। পায়েল অন্যদিকে মুখ করে মৃদু কণ্ঠে বলল, সরি সাইমন ভাই, যে ভালোবাসার জন্য আজ আমার ছোট বোনটা দেশ ছাড়া। জেনে বুঝে একই ফুলের পুনরাবৃত্তি আমি ঘটাতে পারবো না। আমাকে দিয়েও যদি এমন কিছু হয়,
আমার আপু এবার হয়তো মরেই যাবে, মরেই যাবে। সাইমনের মনে হলো যে তার প্রস্তাব হয়তো ঠিক সময়ে দেয়া হয়নি, অথবা পায়েল তার অনুভূতিগুলো ঠিকভাবে উপলব্ধি করতে পারছে না। সাইমনের বুকটা ধক করে উঠল। মুহূর্তেই অজানা এক সংখ্যা, অদ্ভুত এক অসুখ গ্রাস করলো তার বক্ষস্থল। নিজের এতদিনের তিলে তিলে গড়া ভালোবাসা যেন আজ অদৃশ্য ঝড়ের সামনে দাঁড়িয়ে। পায়েল যে কষ্টের কথা বলছে তার মধ্যে সাইমন অনুভব করলো যেন তার নিজের অন্তর্ধানের প্রতিছবি দেখতে পাচ্ছে। এটাই কি সত্যি যে তাদের সম্পর্কের ভবিষ্যৎ একটি অব্যক্ত সংকটে দিকে এগোচ্ছে? সাইমন অস্বস্তিতে বুক চেপে ধরল। কিছু বলার আগেই পায়েল তাকে অগ্রাহ্য করে বেরিয়ে গেল। মেয়েটা এত পাষাণ, ও সবার কথা ভাবলো, তার কথা কেন একটিবার ভাবলো না? তার ভালোবাসা কি এতটাই ঠুনকো? সাইমনের এতক্ষণে চাপা কষ্ট ক্রোধে পরিণত হলো। সাইমন চৌধুরীর হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল। সে তৎক্ষণিক চট করে বসা থেকে উঠে দাঁড়ালো। সামনে থাকা টেবিলে সশব্দে লাথি দিয়ে বলল, তোকে হারিয়ে আমি দেবদাস হয়ে থাকতে পারবো না। আমি দেবদাস হতে পারবো না। তোকে আমি মেরেই ফেলবো পায়েল, মেরেই ফেলবো। আজ মেরেই দিব তোকে। তুই সাইমন চৌধুরীকে রিজেক্ট করলি। শত শত মেয়ে সাইমন চৌধুরীর একটু সান্নিধ্য পেতে মরিয়া। তার এক কথায় ওরা নিজেদের বিলিয়ে দিতেও প্রস্তুত। তবুও সেসব আমি পায়ের কাছে ফেলে রেখেছি। সব কিছুর বিনিময়ে আমি কেবল তোকেই ভালোবেসেছি। এই, আমার ভালোবাসার কি কোনো মূল্য নেই তোর কাছে? আমি কি ফেললা কোনো? সাইমন দৌড়ে পায়েলের পিছু পিছু ছুটল। বলল, এই পায়েল, এই দাঁড়া বলছি। পায়েল দাঁড়িয়ে গেল। সাইমন ভাইয়ের বজ্র কণ্ঠ শুনে তার রুহু অবধি কেঁপে উঠল। এর মধ্যে সাইমন চৌধুরী খপ করে পায়েলের এক হাত খামচে ধরল, মুখোমুখি দাঁড়ালো। পায়েল ফাঁকা ঢোক গেল। তার হাতে যন্ত্রণা অনুভব হলো। পায়েল ভয়ে ভয়ে একবার তাকালো লোকটার দিকে। সাইমন ভাইয়ের চোখ মুখ লাল হয়ে আছে, শরীরে মৃদু মৃদু কাঁপছে। পায়েল কি করবে বুঝে উঠতে পারছে না। সে চোখ সরিয়ে নতজানু হয়ে দাঁড়ালো। এই মানুষটাকে কখনো এতটা রেগে যেতে দেখেনি ও। এই মানুষটার এই রূপের সাথে মোটেও পরিচিত নয় পায়েল। কি ভয়ঙ্কর লাগছে তাকে। পায়েল ব্যথা ও ভয় মিশ্রিত অনুভূতি নিয়ে কেঁদেই ফেলল। বলল, আমার হাতটা ছাড়ুন সাইমন ভাই, খুব ব্যথা লাগছে। সাইমন চৌধুরী হাতটা ছাড়লই না, বরং পৈশাচিক হাসি দিয়ে মেয়েটার নরম হাতটা মুচড়ে দিল। অদ্ভুত রকমের হাসি দিয়ে বলল,